সো আমরা আজকে হচ্ছে ফার্স্টে আজকে আমরা ফার্স্টে ফিজিক্স দেখাবো, তারপর সেকেন্ড হাফে হচ্ছে ম্যাথ দেখাবো। সো আমরা হচ্ছে পিরিয়ডিক মোশন পড়ছিলাম। আচ্ছা, আমার লেখা স্ক্রিনে দেখা যাচ্ছে তো না প্রপারলি? দেখো তো। লেখা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা লাস্ট দিন হচ্ছে পিরিয়ডিক মোশন দেখতেছিলাম ক্লাসে। সো আমরা এরকম দেখছিলাম যে আমরা একটা পিরিয়ডিক মোশনকে একটা সার্কুলার মোশনের সাথে কম্পেয়ার করে সেই পিরিয়ডিক মোশনটার একটা ইকুয়েশন বের করছিলাম। সেটা ছিল এরকম যে y ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। আমরা এরকম দেখছিলাম, অ্যান্ড আমাদের মনে আছে যে এখানে এ হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, টি হচ্ছে টাইম, আর ফাই হচ্ছে ইনিশিয়াল ফেজ বা আদি দশা, যে শুরুতেও কত কোণে আছে। মানে শুরুতেও হয়তো আহ, একদম ইয়া থেকে স্টার্ট করে নাই, আহ, মানে টি ইজ ইকুয়াল টু জিরোতেই ও হচ্ছে ধরো আগে কোথাও অন্য কোথাও ছিল। সো এর জন্য হচ্ছে আমাদের এখানে আহ, একটা ফেজ থাকবে, ইনিশিয়াল ফেজ থাকবে। অ্যান্ড আমরা দেখছিলাম যে এটা হচ্ছে আমরা করছিলাম ওয়াই অ্যাক্সিসে, দ্যাটস ওয়াই আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি, বাট এটা আসলে ম্যাটার করে না। অ্যান্ড অলসো আমরা এটাকে এক্স দিয়ে লিখতে পারি। অলসো এখানে সাইনের জায়গায় হচ্ছে কজ থাকলেও কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে এটাকে কজ ওমেগা টি প্লাস ফাই এটা লিখলেও হবে। মানে সাইন অর কজ যে কোনো একটা থাকলেই আসলে সেম। এখন আমরা সিমুলেশনটাও একটু কুইকলি আবার দেখে আসি কীরকম ছিল। সো আমি একটু এখানে দেখাই। সো আমরা এরকম একটা সিমুলেশন দেখছিলাম, অ্যান্ড সেই সিমুলেশনটায় আমরা দেখছিলাম এটা হচ্ছে ওই যে আমাদের হরাইজন্টাল কেসটা। অ্যান্ড আমরা দেখছিলাম যে এরকম একটা স্প্রিংকে অ্যামপ্লিটিউড থেকে ছেড়ে দিব, সেটা আসলে একটা রোটেটিং স্টিকের এই বরাবর শ্যাডোর বা ছায়ার মতো। অ্যান্ড সেটাকে আমরা আবার টাইমের সাথে সাথে গ্রাফে প্লটও করছি। অ্যান্ড এখান থেকে আসলে প্রপারলি বোঝা যাচ্ছে যে কিভাবে স্প্রিংটার অসিলেশন এই সার্কুলার মোশনটার সাথে রিলেটেড। অ্যান্ড আমরা এখন এইভাবে করে হচ্ছে আসলে এই ইকুয়েশনটা বের করি। এখান থেকে আমরা বের করছি যে ধরো আমরা আবার একটু লেখার এখানে আসি। সো আমরা বের করছি যে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ কজ ওমেগা টি প্লাস ফাই, এটা আমরা ডিরাইভ করছিলাম। এখন আমরা আহ, এইখান থেকে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, এটাও ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, যে কোনো একটা ইউজ করলেই হবে। সো এইখান থেকে আমরা যদি একটা সিম্পল হারমোনিক মোশনে থাকা অবজেক্টের যে কোনো সময়ের ভেলোসিটি বা বেগ বের করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ডিসপ্লেসমেন্ট বা সরণটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে টাইমের রেসপেক্টে। সো এটাকে আমরা, হ্যাঁ হ্যাঁ বলো। আহ, একটু তো আলাদা অবশ্যই, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে নেওয়া আর একটা এক্স অ্যাক্সিসে নেওয়া, বাট বিহেভিয়ার এক আর কি। বাট একটা হচ্ছে আমি লাইটটা ডান দিক থেকে দিয়ে ওয়াই অ্যাক্সিসে প্রজেকশন নিছি, আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিসে প্রজেকশন নিছি। তো দুইটা কিন্তু হুবহু সেম ভ্যালু থাকবে একই সময়ে তা কিন্তু না। আমরা একটু সেটা এখানে দেখতেও পারি। আমি একটু এখানে দেখাই। আহ, এখানে দেখাই। সো যেমন এইখানে যখন আছে, তো এখানে যখন আছে তখন হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা কিন্তু এতটুক, বাট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কিন্তু আসলে খুব অল্প ছোট, এইখানে কোথাও হবে। ঠিক আছে, তোমরা আমার মাউসের কার্সর দেখতে পাও, যে মাউসের কার্সর যে মুভ করতেছি। হ্যাঁ, সো সেটা কিন্তু আসলে একটু ছোট। বাট এখানে হরাইজন্টাল বা আনুভূমিকভাবে যদি স্প্রিংটা রাখি সেটা কিন্তু আসলে একটু বেশি। সো দুইটা একই রকম এই সেন্সে যে দুইটাই আসলে অসিলেট করে বা আপ ডাউন করে বা ব্যাক অ্যান্ড ফোর্থ যায়, বাট দুইটা একই সময় একই ভ্যালু দিবে তা না। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে আবার এখানে আসি। সো আমরা এখানে দেখবো যে কিভাবে হচ্ছে আমরা ভেলোসিটি বের করতে পারি। সো ভি সমান হচ্ছে ডিডিটি অফ এক্স, আর ডিডিটি অফ এক্স হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স হচ্ছে এ কজ ওমেগা টি প্লাস ফাই, এ কজ ওমেগা টি প্লাস ফাই। অ্যান্ড দেন এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? এ হচ্ছে কনস্ট্যান্ট,
কসকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাস সাইন, তারপর হচ্ছে ওমেগা টি প্লাস ফাই, আর চেইন রুলের জন্য ওমেগা টি প্লাস ফাইকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা এক্সট্রা ওমেগা আসবে। সো এখান থেকে আমাদের আসে মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ফাই, মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ফাই। আর সিমিলারলি এখানে হচ্ছে আমাদের আমরা হচ্ছে ভেলোসিটি বা বেগটা বের করছি, এটা হচ্ছে আমাদের বেগের সূত্র এই জায়গায়, এটা মুখস্থ রাখতে হবে না। আর আমরা হচ্ছে চাইলে ত্বরণ বা অ্যাক্সেলারেশনটাও বের করতে পারি, তো সেটা হচ্ছে জাস্ট ডিডিটি অফ ভি। ডিফারেন্সিয়েশনটা এখন না বুঝলেও সমস্যা নেই, জাস্ট এটা লিখে রাখো। সো ডিডিটি অফ ভি হচ্ছে এইটা, দ্যাট ইজ মাইনাস ওমেগা এ সাইন, তারপর হচ্ছে ওমেগা টি প্লাস ফাই। আর এরপর আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস ওমেগা এ হচ্ছে কনস্ট্যান্ট, আর সাইন ওমেগা টি প্লাস ফাইকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে কজ ওমেগা টি প্লাস ফাই, বাট ডিউ টু চেইন রুল এখানে হচ্ছে আবার আরেকটা ওমেগা বাইরে আসবে অ্যান্ড এইটা আসবে। আমরা দেখতে পাই যে এই যে এ কজ ওমেগা টি প্লাস ফাই যে পোর্শনটা আছে, এইটা কিন্তু আসলে আমাদের এক্স বা ডিসপ্লেসমেন্ট। সো এখান থেকে কিন্তু আমরা পাই যে এটা হচ্ছে জাস্ট মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে কেন আসলে সার্কুলার মোশনের সাথে এটা কম্পেয়ার করাটা লজিক্যাল ছিল, বিকজ সার্কুলার মোশনের শ্যাডো থেকে বা বৃত্তাকার গতির ছায়া থেকে যে ইকুয়েশনটা আমরা বের করছি, সেটার ত্বরণ আসলেই সরণের সমানুপাতিক এবং বিপরীত, বা প্রপোর্শনাল আর হচ্ছে অপোজিট। সো মানে এখান থেকে আসলে আমরা কিন্তু পাই যে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু আসলে একটা সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন। আমরা সেম জিনিসটা এটা গত ক্লাসেও বলছি, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই থেকেও আনতে পারি, সেটা একটু এনে দেখাই। অ্যান্ড আমাদের বইয়ে ইউজুয়ালি কিন্তু সাইন দিয়ে করা সব, যদিও আসলে সাইন কজে ডিফারেন্স নাই, বাট বইয়েরটাও আমরা দেখে রাখি। সো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই, অ্যান্ড আমরা এখান থেকেও যদি বেগ বের করতে চাই তাহলে ডিডিটি অফ ওয়াই করব। তো এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েটটা আমি একবারে করি, এটা আসবে হচ্ছে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ফাই, আর সাথে হচ্ছে আমাদের ত্বরণ অ্যাক্সেলারেশন, সেটা হচ্ছে ডিডিটি অফ ভি। এটা আমি যদি একসাথে একবারে করি তাহলে আমরা পাবো মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এরকম পাবো। অ্যান্ড এইখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এই জিনিসটা কিন্তু আসলে আমাদের সরণ বা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। সো আসলে বোথ কেসেই এটা কিন্তু আসলে একটা ভ্যালিড সিম্পল হারমোনিক মোশনই ইন্ডিকেট করে যখন আমরা এটা ত্বরণ বের করি, অ্যান্ড সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য এটাই কিন্তু আসলে মেইন শর্তটা ছিল। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমি ভি এর একটা ইজি ফর্মুলা বের করি, মানে এখানে ত্বরণের একটা সূত্র তো দুই ক্ষেত্রে সেম আসছেই, এই যে এটা আর এটা, দ্যাট ইজ আমি যদি সরণ জানি বা ডিসপ্লেসমেন্ট জানি তাহলে ত্বরণ বের করতে পারবো, জাস্ট মাইনাস ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করতে হবে। বাট এখানে অবশ্যই মনে রাখবো যে যদিও আমার সিম্পল হারমোনিক মোশন একটা ওমেগা আছে, এখানে কিন্তু মোটেও কেউ রোটেট করতেছে না, এখানে রোটেট করতেছে একটা ইমাজিনারি সার্কুলার মোশন, মানে একটা ইমাজিনারি সার্কুলার মোশন আছে যার সাথে হচ্ছে আমরা এটাকে কম্পেয়ার করতেছি, বাট সেটা কিন্তু বাস্তবে আমার সিম্পল হারমোনিক মোশনে কিন্তু কোনো বৃত্ত বা সার্কেল কিন্তু নাই। সো এটা মনে রাখতে হবে যে এই ওমেগাটা কিন্তু আসলে সেই ইমাজিনারি সার্কেল থেকে আসছে, সার্কুলার মোশন থেকে আসছে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে ভেলোসিটি বা বেগ এটাকে আমরা একটু অন্যভাবে লিখি। এখানে ভি সমান আসছে হচ্ছে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ফাই, অ্যান্ড আমরা আমরা আবার জানি যে এটাকে এইভাবে লিখতে পারি যে ওমেগা এ কজকে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই হিসেবে লেখা যায়, রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই এইভাবে লিখতে পারি। আর এখন খেয়াল করে দেখো, আমি যদি এই যে এ যেটা আছে স্কোয়ার রুটের বাইরে সেটাকে যদি ভিতরে পাঠাই তাহলে আমরা পাবো ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, হচ্ছে এটাকে স্কোয়ার রুটের ভিতরে পাঠিয়ে দিলাম। আর বাই দ্য ওয়ে, আমার কথা বুঝতে প্রবলেম হলে বা স্ক্রিন দেখতে সমস্যা হলে একটু সাথে সাথে জানাও, ঠিক আছে? কোনো সমস্যা হলে জানাবো। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা তাহলে পাই যে ওমেগা রুট ওভার
এ স্কোয়ার মাইনাস এইখানে দেখতে পাচ্ছি যে আসছে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। আমাদের এই কেসে এটাই কিন্তু আসলে ডিসপ্লেসমেন্ট বা ওয়াই ছিল। সো এখান থেকে আমরা কিন্তু একটা সূত্র পাচ্ছি যে ভেলোসিটি বা বেগ হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অ্যান্ড এই সেম সূত্রটা কিন্তু আসলে এইখান থেকেও আনা যায়, এই কেসেও একই সূত্র আসবে, যদি একটা মাইনাস আসবে, বাট আমরা তো বুঝি যে মাইনাসটা আসলে জাস্ট হচ্ছে ডিরেকশন বোঝাচ্ছে যে বেগটা কোন দিকে। তো এই ক্ষেত্রে আমরা মাইনাসটা মানে করে মাইনাসটাকে ইগনোর করে যদি সূত্রটা লিখি তখন দেখবা যে একদম একইভাবে জাস্ট এই সাইনকে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস কজ স্কোয়ার লিখবা, দেখবা এখান থেকেও সেম সূত্রটা পাবা যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মানে আমরা শুধু মান নিয়ে কাজ করতেছি এখানে, আমরা ডিরেকশনটা আপাতত ডিরেকশন নিয়ে কনসার্ন না, জাস্ট যে কোনো মুহূর্তে একটা সিম্পল হারমোনিক মোশনে থাকা অবজেক্টের বেগ বা ভেলোসিটি কত সেটা হচ্ছে এই সূত্র দিয়ে পাওয়া যায়। সো দুইটা সূত্র কেন শিখলাম, কারণ এই সূত্রটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, মানে টাইমের ফাংশন, মানে টাইম বলবা আমি ভি বলে দিব, আর এইটা কিন্তু আসলে ডিসপ্লেসমেন্ট বা সরণের ফাংশন, মানে তুমি আমাকে সরণ বলবা ইকুইলিব্রিয়াম থেকে বা ডিসপ্লেসমেন্ট বলবা কত দূরে আছে সেটা বলবা, তাহলে আমি তোমাকে বেগ বলতে পারবো। এটা হচ্ছে এক্স এর ফাংশন, বা এখানে এই ক্ষেত্রে হচ্ছে এটা ওয়াই এর ফাংশন, আর এইটা কিন্তু আসলে একটা টাইমের ফাংশন ছিল। আচ্ছা, সো এইগুলো হচ্ছে আমরা গত ক্লাসে দেখাইছিলাম। সো এখন আমরা আমরা হচ্ছে ফার্দার যদি আগাই, সো আমরা একটু এখানে খেয়াল করি যে আমরা গ্রাফগুলো ড্র করার চেষ্টা করি, অ্যান্ড আমরা একটু ধরো আপাতত একটা জিনিস ফিক্স করি যে আমরা ক্লাসে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে জাস্ট ওয়াই ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি, এই কেসটাই দেখবো, ঠিক আছে? বাকি একটা বুঝলে বাকিগুলো আসলে বোঝা পসিবল। সো আমরা হচ্ছে এইভাবে চিন্তা করি যে আমরা হচ্ছে এইটাকে দেখব ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এইটাই হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশনের সিম্পলেস্ট ফর্ম, কোনো আদি দশা নেই, আর সাইন দিয়ে আর কি বইতে যেভাবে দেওয়া মোস্ট অফ দ্য টাইম। সো এইটার আমরা যদি একটা ওয়াই ভার্সেস টি গ্রাফ আঁকি, যে ওয়াই ভার্সেস টি সময়ের সাথে সাথে ওয়াই কিভাবে আপ ডাউন করে, সো সেটা আমরা এর আগেও একটা ক্লাস, আগের ক্লাসেও বলছি, আবারও এখানে দেখতে পারি যে এটা হচ্ছে সাইনের গ্রাফের মতো হবে, এটা হচ্ছে সাইনের গ্রাফের মতো হবে, বাট একটু লম্বা হবে, রাইট? সো এরকম একটা গ্রাফ আমরা পাবো, এরকম একটা গ্রাফ। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে ওয়াই ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি মানে সিম্পলেস্ট সিম্পল হারমোনিক মোশনটা কনসিডার করতেছি, মানে কোনো আদি দশা বা ইনিশিয়াল ফেজ কনসিডার করতেছি না। বুঝতে পারছি? ধরে নিচ্ছে যে ইনিশিয়াল ফেজ হচ্ছে জিরো, ওকে? সেক্ষেত্রে আমাদের গ্রাফটা এরকম হবে দেখতে, অ্যান্ড আমরা এটা বুঝি যে এটা ম্যাক্সিমাম যতটুকু উপরে উঠবে সেটা হচ্ছে প্লাসে, আর ম্যাক্সিমাম যতটুকু নিচে নামবে সেটা হচ্ছে মাইনাস এ। এই প্লাসে আর মাইনাস এ জায়গাগুলো হচ্ছে আমাদের বিস্তার বা অ্যামপ্লিটিউড, আর এই যে জিরো যে জায়গাটা এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। সো ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি যদি হয়, তার মানে হচ্ছে একদম শুরুতে সে ইকুইলিব্রিয়ামে ছিল, সেখান থেকে অসিলেট করা শুরু করছে অ্যান্ড এভাবে আপ ডাউন করছে। সবাইকে এই পর্যন্ত ফলো করতে পারছো? একটু চ্যাটে জানাও তো সবার ক্লিয়ার কিনা এই পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখন এখানে হচ্ছে দেখলাম যে ওয়াই ভার্সেস টি গ্রাফটা কীরকম। আমরা একই সাথে কিন্তু এখান থেকে ভি এর যে ইকুয়েশনটা আসছিল, ভি এর ইকুয়েশনটা আসছিল কি, ভি ইজ ইকুয়াল টু আমরা যদি ভি এর টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা লিখি, দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু আমরা লিখলাম ওমেগা এ কজ ওমেগা টি। সো এখান থেকেও বোঝা যায় যে এটা দেখতে কজের গ্রাফের মতো হবে, বাট কজের গ্রাফ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে থাকে, তার সামনে যদি আমি একটা ওমেগা এ মাল্টিপ্লাই করি ডেফিনেটলি এই গ্রাফটা মানে সর্বোচ্চ ওমেগা এ পরিমাণ উপরে এবং নিচেও সর্বোচ্চ ওমেগা এ পরিমাণ নিচে যেতে পারবে। সো আমরা যদি গ্রাফটা একই সাথে আঁকার ট্রাই করি এই দুইটা গ্রাফ, তাহলে আমরা এদের মধ্যে রিলেশনটা ইজিলি বুঝতে পারবো। সো ধরো এই হচ্ছে আমাদের ভি এর গ্রাফ, এখানে এটা হচ্ছে আমাদের বেগ,
সেটা হচ্ছে আমাদের বেগ। সো বেগটা হচ্ছে, যেহেতু এটা কজের গ্রাফ, শুরু হবে হচ্ছে হাইয়েস্ট থেকে, সো এখান থেকে শুরু করব, আর পরে হচ্ছে কমবে। এবং আমরা একটু এখানে বোঝার সুবিধার্থে দেখি যে ইকুইলিব্রিয়ামে আমরা জানি ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম বা বেগ হচ্ছে ম্যাক্সিমাম, তো সেটা হবে প্লাস ওমেগা এ। আর এরপর এখানে এইখানে যখন আসবে, মানে অবজেক্টটা যখন অ্যামপ্লিটিউড বা বিস্তারে যাবে, তখন আমাদের বেগটাও কিন্তু জিরো হয়ে যাবে। আবার এরপর যখন আমাদের অবজেক্টটা হচ্ছে আবার ইকুইলিব্রিয়ামে আসবে, তখন হচ্ছে তার স্পিড আবার ম্যাক্সিমাম হবে, বাট উল্টা দিকে এইখানে আসবে। আবার যখন অ্যামপ্লিটিউড যাবে অন্য পাশেরটা, তখন হচ্ছে আবার স্পিডটা হচ্ছে মিনিমাম হবে, এরকম। সো আমরা যদি এখন একটা গ্রাফ ড্র করার ট্রাই করি এখানে, দেখি সেটা কীরকম হয়। সো এইখান থেকে শুরু করব, দেন হচ্ছে এইখান থেকে এরকম কমবে, আবার এদিকে যাবে, এরকম একটা গ্রাফ আমরা পাবো। অ্যান্ড এইভাবে হচ্ছে আস্তে আস্তে গ্রাফটা সামনের দিকে আগাবে। এটা রাফলি আঁকা একটু ডিফিকাল্ট, আমরা হচ্ছে একটু পর গ্রাফ থেকে নিয়ে আসবো আর কি। সো এরকম একটা ব্যাপার ঘটবে এখানে, কাইন্ড অফ। আচ্ছা, সো আমরা একটু পর গ্রাফ থেকে এটা নিয়ে আসবো। সো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু, মানে বেগের ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হচ্ছে ওমেগা এ। এটা হচ্ছে ওমেগা এ মান, সবচেয়ে বড় মান হচ্ছে ওমেগা এ। কোথায়? সেটা হচ্ছে অ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, মানে যখন ডিসপ্লেসমেন্ট জিরো, মানে যখনও ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা ক্রস করতেছে, তখন হচ্ছে ওর বেগ সবচেয়ে বেশি, ওমেগা এ। আর এটা সবচেয়ে কম কখন? কম হচ্ছে, ভি মিনিমাম হচ্ছে জিরো, নট মাইনাস ওমেগা এ। আমরা আবারও বলছি, মাইনাস ওমেগা এ কিন্তু যদিও নেগেটিভ নাম্বার হিসেবে সবচেয়ে ছোট, বাট এখানে আসলে ওইটা জাস্ট দিক বোঝাচ্ছে। সো এখানে আমরা ওইটা মানটা কনসিডার করব শুধু। সো ভি মিনিমাম হচ্ছে আসলে জিরো। অ্যান্ড এটা কখন হয়? সেটা হয় হচ্ছে এই যে এখানে আমরা দেখছি যে এখানে আসলে গ্রাফটা এরকম, এখান থেকে এখান থেকে হচ্ছে এদিকে, দেন হচ্ছে একটু আবার ড্র করি, তো এরকম একটা গ্রাফ পাওয়া যাবে এখানে। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন বিস্তারে থাকে বা অ্যামপ্লিটিউডে থাকে, মানে ওয়াই যখন ম্যাক্সিমাম হয়, ওয়াই যখন ওয়াই এম এর সমান হয়, ওয়াই এম মানে ম্যাক্সিমাম, বা হচ্ছে ওয়াই যখন বিস্তারের সমান হয়, ওয়াই এম বা এ দুইটা দিয়ে কিন্তু অনেকে কিন্তু দেখবে এই ইকুয়েশনটা এভাবে লেখে, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এম সাইন ওমেগা টি, জাস্ট বোঝাতে যে এটা হচ্ছে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু, এ হচ্ছে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু। সো যখন বিস্তার পজিশনে থাকে তখন হচ্ছে ভেলোসিটি সর্বনিম্ন হয়, এবং এটা শুধু এতে না, প্লাস মাইনাসে, মানে দুই পাশের বিস্তারেই যখন থাকে তখনই ভেলোসিটি বা বেগ হচ্ছে নিম্ন হবে। আচ্ছা, এইটা আরেকভাবে আমরা ফিগার আউট করতে পারতাম। আর এখানে আমি একটু এই গ্রাফটা আমাদের ওই সিমুলেশন থেকে পাওয়া ড্রয়িং থেকে রিপ্লেস করি, একটু ওয়েট। সো এখানে তিনটা গ্রাফই একবারে নিয়ে আসি, একটু দাঁড়াও। আহ, আচ্ছা, তার আগে গ্রাফ আরেকটা নিয়ে আসার আগে আরেকটা জিনিস আমরা একটু তাড়াতাড়ি দেখে ফেলি। সেটা হচ্ছে উম, যে এখানে আমাদের ত্বরণের গ্রাফ বা অ্যাক্সেলারেশনের গ্রাফটা কিরকম হবে। তো সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু, আমরা দেখছি এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আসে, বা মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এক্স যেহেতু এক্স না, আসলে ওয়াই, আমরা তো এখানে ওয়াই দিয়ে বলতেছি। সো হচ্ছে মাইনাস এ ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, আর এখানে হচ্ছে এ সাইন ওমেগা টি। আচ্ছা, এখান থেকেই বোঝা যায় যে এই গ্রাফটা জাস্ট এই গ্রাফের উল্টা হবে, এবং তার সামনে একটা ওমেগা স্কোয়ার গুণ থাকার কারণে গ্রাফটা ওমেগা স্কোয়ার টাইমস বড় হবে। আচ্ছা, তোমরা কি এখান থেকে একটু আন্দাজ করতে পারো যে আহ, এই আহ, ত্বরণের মান বা অ্যাক্সেলারেশনের মান সর্বোচ্চ কত হতে পারে? একটু রেসপন্ড করো তো, যে ত্বরণ বা অ্যাক্সেলারেশনের ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে? হ্যাঁ, ওমেগা স্কোয়ার এ, রাইট। বিকজ সাইন ওমেগা টি তো -1 থেকে 1-এর মধ্যে, সো ওমেগা স্কোয়ার এ গুণ দেওয়ার কারণে এটা ওমেগা স্কোয়ার এ পরিমাণ বড় হতে পারে সর্বোচ্চ। আর এখানে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, যেটা মিনিমাম হবে জিরো। আর এখান থেকে আরো ক্লিয়ারলি বোঝা যায় যে দেখো,
এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, মানে কোথায় ত্বরণ সর্বোচ্চ? এর ভ্যালু সর্বোচ্চ হবে যখন ওয়াই হচ্ছে সর্বোচ্চ, আর ওয়াই এর মান সর্বোচ্চ হতে পারে হচ্ছে এ। আমরা শুধু মান দিয়ে যদি চিন্তা করি, মাইনাসটা দরকার নেই। সো ত্বরণের মান সর্বোচ্চ হবে ওমেগা স্কোয়ার এ, এবং এটা কোথায় হবে? যখন ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ, মানে যখন ও বিস্তার বা অ্যামপ্লিটিউড পজিশনে আছে। আর এটা খুবই ইনটুইটিভ যে বিস্তার বা অ্যামপ্লিটিউড পজিশনে যদি থাকে তাহলে হচ্ছে ও সাম্যাবস্থা থেকে সবচেয়ে দূরে আছে। দ্যাট মিনস ওর উপর ফোর্সটাও বেশি, স্প্রিং দিয়ে যদি চিন্তা করো, স্প্রিং ওকে অনেক জোরে টান দিবে। আর এর ভ্যালু বা ত্বরণের মান কখন সর্বনিম্ন হবে? তো সেটা হবে জিরো। এটা সর্বনিম্ন হবে যখন ওয়াই হচ্ছে জিরো। সো তখন এটাও জিরো হয়ে যায়। সো এটা হচ্ছে যখন ওয়াই হচ্ছে জিরো, মানে যখন ও সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামে আছে, তখন হচ্ছে ত্বরণের মান সবচেয়ে কম হবে। সো আমরা পুরো ব্যাপারটা যদি গ্রাফে সামারাইজ করতে চাই, আমাদের পুরো এই গ্রাফগুলা, সো আমি এখানে তিনটা গ্রাফ একসাথে নিয়ে আসি, একটু ওয়েট। সো এইটা হচ্ছে আমাদের ওভারঅল গ্রাফ। ওকে, সো এরকম। এখানে আমাদের আগের ওইটা দরকার নাই, এক কাজ করি, একটু এটা মুছে দিই। সো এখানে হচ্ছে আমরা ওই তিনটা গ্রাফ একসাথে দেখলে আরো বেটার বুঝতে পারবো যে কোনটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এইটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওয়াই ইকুয়ালস জিরো মানে হচ্ছে ও তখন ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে স্প্রিং আনস্ট্রেচড অবস্থায় আছে। দ্যাট মিনস ওর উপর কোনো ফোর্স নেই মানে কোনো অ্যাক্সেলারেশন নাই। ওকে, সো আচ্ছা, এখানে আমাদের গ্রাফটা কজের গ্রাফ হয়ে গেছে। আসলে আমি একটু এটা চেঞ্জ করে তারপর দেখাচ্ছি তোমাদের, একটু দাঁড়াও। ওকে, সো একটু ওয়েট, আমি গ্রাফটা দেখাচ্ছি এখানে তোমাদের। আচ্ছা, সো এরকম হবে আমাদের গ্রাফ। অ্যান্ড এখানে একদম উপরেরটা হচ্ছে আমাদের ওয়াই ভার্সেস টি গ্রাফ, মানে সরণের গ্রাফ বা ডিসপ্লেসমেন্টের গ্রাফ, ওয়াই ভার্সেস টি। আর এইটা হচ্ছে আমাদের ভেলোসিটি ভার্সেস টি গ্রাফ বা বেগ ভার্সেস সময় গ্রাফ। আর এইটা হচ্ছে আমাদের ত্বরণ ভার্সেস সময় গ্রাফ। অ্যান্ড এখান থেকে খুবই ক্লিয়ারলি বোঝা যায় যে এখানে টি ইজ ইকুয়াল টু জিরোতে এটা ইকুইলিব্রিয়ামে ছিল বা সাম্যাবস্থাতে ছিল। আর ওই সময় বেগটা হচ্ছে সর্বোচ্চ, আবার ত্বরণটা হচ্ছে জিরো বা মিনিমাম। আবার যখন অবজেক্টটা এক পাশের অ্যামপ্লিটিউডে গেছে, তখন বেগটা হচ্ছে জিরো, বাট ত্বরণটা হচ্ছে আবার সর্বোচ্চ, বাট অপোজিট। এই যে কেন মাইনাস, কারণ সরণ যেদিকে ত্বরণ তার উল্টা দিকে। আবার আবার যখন ইকুইলিব্রিয়ামে আসছে, তখন আবার ওয়াই হচ্ছে জিরো, বেগ হচ্ছে সর্বোচ্চ, আর অ্যাক্সেলারেশন বা ত্বরণ হচ্ছে আবার মিনিমাম বা জিরো। সো এইভাবে হচ্ছে আমাদের গ্রাফটা দেখতে হবে এরকম। অ্যান্ড এই যে টাইমটা, এই যে যেই সময়ের মধ্যে এইরকম চারটা স্টেপ কমপ্লিট হয়, সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড বা পর্যায়কাল। মানে টাইম পিরিয়ডটা হচ্ছে এই যে এতটুক, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল বা সময়, টাইম পিরিয়ড। আর এখানে আরেকটা জিনিস যে ওয়াই এর মান সর্বোচ্চ উঠতে পারে হচ্ছে এ পরিমাণ, এদিকে প্লাস এ, আর এদিকে হচ্ছে মাইনাস এ পরিমাণ। আর ভি এর মান সর্বোচ্চ উঠতে পারে হচ্ছে প্লাস ওমেগা এ, আর অন্যদিকে সর্বোচ্চ নামতে পারে হচ্ছে, মানে অন্যদিকেও সর্বোচ্চ হতে পারে ওমেগা এ, বাট সেটা মাইনাস, যেহেতু ডিরেকশন অপোজিট। আর অ্যাক্সেলারেশন সর্বোচ্চ হতে পারে মাইনাস ওমেগা স্কোয়ার এ, আর এদিকেও হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার এ। তো এইভাবে হচ্ছে আমরা গ্রাফটা ড্র করতে পারি। ঠিক আছে, সো সবাই কি বুঝতে পারছে এই পর্যন্ত? দেখো তো, কারো কোনো কনফিউশন আছে সোফার? চ্যাটে না দিয়ে তোমরা একটু মাইক অন করেই বলো, ঠিক আছে? চ্যাটটা চেক করা আমার জন্য একটু প্রবলেম্যাটিক, সো ডিরেক্ট মাইক অন করেই রেসপন্ড করো। আচ্ছা, সো এখন আমরা আমাদের
আরেকটা জিনিস এখানে একটু দেখার আছে, সেটা হচ্ছে যে এই যে ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু, এটা আরেকভাবে আমরা ডিটারমাইন করতে পারতাম। সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা দেখছি। সো এখান থেকেও বোঝা যায় যে ভি সর্বোচ্চ কখন হবে। ভি এর মান সর্বোচ্চ হবে যখন ওয়াই হচ্ছে সর্বনিম্ন বা মিনিমাম, কারণ আমরা যত ছোট জিনিস সাবট্রাক্ট করব ভি তত বড় হবে। সো ভি ম্যাক্স হবে when y স্কোয়ার ইজ মিনিমাম বা when y ইজ মিনিমাম। আর y মিনিমাম কখন? y হচ্ছে মিনিমাম জিরো হতে পারে, মানে ইকুইলিব্রিয়ামেই হচ্ছে এটা মিনিমাম। সো এখান থেকে আমরা বলতে পারি যে vmax occurs at y equals 0 or equilibrium, আর vmax equals omega root over a square minus 0 square, that is just omega a, যেটা আমরা এখানে আরেকভাবে বের করছিলাম, মানে এইটা দেখেই বলে ফেলছিলাম। আবার আমরা যদি ভি মিনিমাম বের করতে চাই, ভি মিনিমাম হবে যখন ওয়াই হচ্ছে ম্যাক্সিমাম, দ্যাট ইজ ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এ বা প্লাস মাইনাস এ, যে কোনো একটা অ্যামপ্লিটিউড। সো সেখানে আমাদের ভি মিনিমামের তাহলে ভ্যালু কত হবে, সেটা হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওয়াই হচ্ছে এ এখন, সো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্যাট ইজ জিরো। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি বিস্তার বা অ্যামপ্লিটিউডে ভি মিনিমাম এবং সেটার ভ্যালু হচ্ছে জিরো। ওকে, সো এখন আমরা সোফার এই জিনিসগুলো দেখলাম। এখন আমাদের টাস্ক হচ্ছে যে এই জিনিসটাকে স্প্রিং এর সাথে এখন কম্পেয়ার করে স্প্রিং এর টাইম পিরিয়ডটা বের করা। সো আমরা স্প্রিং এর টাইম পিরিয়ড কিভাবে বের করব? আমরা এতক্ষণ যা দেখাইছি এটা হচ্ছে যে কোনো জেনারেল সিম্পল হারমোনিক মোশনের জন্য ট্রু, এটা যে কোনো কিছু হতে পারে। যারা সিম্পল হারমোনিক মোশন ফলো করে সবার জন্যই এই জিনিসগুলো সত্যি। এখন স্প্রিং এর জন্য আমরা বের করব যে স্প্রিং এর টাইম পিরিয়ড কি হয় বা স্প্রিং এর জন্য জিনিসপত্রগুলো দেখতে কিরকম। সো আমরা আহ, আবার জিনিসটা বোঝার জন্য এখানে হচ্ছে একটা স্প্রিং ড্র করি। তো ধরো একটা হরাইজন্টাল স্প্রিং দিয়ে আমরা চিন্তা করি। সহজ করার জন্য আমরা প্রথমে হরাইজন্টাল কেসটা দেখি, পরে ভার্টিক্যাল কেসটা দেখাবো। সো ধরো এখানে একটা স্প্রিং আছে, আর এখানে হচ্ছে একটা ব্লক লাগানো। একটা স্প্রিং আছে আর এখানে হচ্ছে একটা ব্লক লাগাই দিছি। তো আহ, এখন এখানে তোমার আমরা এখানে এভাবে চিন্তা করি যে ধরো এই পজিশনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা ন্যাচারাল, আমাদের ন্যাচারাল অবস্থা স্প্রিং এর, মানে ও একটু স্ট্রেচড নাই। এখন এইখান থেকে আমরা কি করলাম, ওকে একটু লম্বা করে ছেড়ে দিলাম। ধরো আমরা ওকে এই পর্যন্ত লম্বা করে ছেড়ে দিছি, মানে তখন স্প্রিংটা দেখতে হচ্ছে এরকম। এই পর্যন্ত লম্বা করছি, আর এইটা হচ্ছে আমাদের ব্লক। আচ্ছা, এখন এইটা এই পজিশনটাকে আমরা কি বলতেছিলাম, অ্যামপ্লিটিউড পজিশন, মানে এইখানে এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড পজিশন প্লাস এ ধরো। আর একইভাবে ও এই পাশেও এ পরিমাণ আসতে পারবে, সেটাকে আমরা বলবো হচ্ছে মাইনাস এ। আচ্ছা, এখন ওকে এখান থেকে যদি দেই, ছেড়ে দিলে আমরা জানি যে ও অসিলেট করবে। এখন যে কোনো মোমেন্টে ও যখন অসিলেট করতে থাকবে, আমি ওকে যে কোনো মোমেন্টে যদি পজ করি, ধরো আমি ধরলাম যে এই জায়গায় যখন ব্লকটা ছিল তখন হচ্ছে আমি ওকে পজ করব। ঠিক আছে, ব্লকটা যখন এই জায়গায় আসছে আমি হচ্ছে তখন ওকে পজ করলাম, মানে তখন আমি স্প্রিংটাকে এই অবস্থায় দেখতেছি, লেটসে এই অবস্থায় দেখতেছি। এইটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম লাইন বা সাম্যাবস্থা। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইকুইলিব্রিয়াম লাইন থেকে বা সাম্যাবস্থা থেকে ও হচ্ছে, আমরা ধরে নিলাম এক্স পরিমাণ দূরে, লেটসে ও হচ্ছে সাম্যাবস্থা থেকে এক্স পরিমাণ দূরে। ওই মোমেন্টে, যে কোনো মোমেন্টে, এটা হচ্ছে যে কোনো মোমেন্টের কথা বলতেছি। সো এই অবস্থায় ওর উপর কি কি ফোর্স আছে আমরা একটু চিন্তা করি। সো এইখানে আমরা আমরা এখানে ধরে নিচ্ছি যে ওকে একটা সারফেসের উপর রাখা, একটা ফ্ল্যাট সারফেসের উপর, এবং উইদাউট এনি ফ্রিকশন। সো এখানে আসলে গ্র্যাভিটি বা ওইগুলোর কোনো ইফেক্ট আসবেই না, ওইগুলো আসলে ব্যালেন্স হয়ে আছে অলরেডি। সো এইভাবে চিন্তা করলাম যে একটা সারফেসের উপর রাখা, বাট ওয়েটটা ব্যালেন্সড অলরেডি, সো ওইটা আমার কনসার্ন না। সো আচ্ছা, এখানে আমি একটু হেডিং দিই যে এটা হচ্ছে আমরা হরাইজন্টাল স্প্রিং পড়াচ্ছি।
আচ্ছা, সো আমরা এখানে হচ্ছে ইয়া নিয়ে কনসার্ন না, ওর ওয়েট বা রিয়াকশন এগুলো নিয়ে কনসার্ন না। এখানে হচ্ছে আমরা তাহলে দেখতে পাই যে ওর উপর একটাই ফোর্স কাজ করতেছে, যখন আমি ছেড়ে দিব অ্যান্ড ও যখন এরকম অসিলেট করতেছে, ও কিন্তু ওই সময় এই দিকে যাচ্ছিল, ওর ভেলোসিটি কিন্তু এই দিকে ছিল। সো এখানে আমি দেখতে পাচ্ছি ওর পজিশন ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর ফ্রম ইকুইলিব্রিয়াম হচ্ছে এইটা এক্স, আর ওর ওই মোমেন্টে মোশন ছিল এই দিকে, আর ওই মোমেন্টে স্প্রিং ফোর্সটাই কিন্তু ওর উপর একমাত্র অ্যাপ্লাইড ফোর্স। সো এখানে ওর উপর একমাত্র অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে স্প্রিংয়ের ফোর্স, সেটা হচ্ছে অ্যাক্টিং টুয়ার্ডস দ্য লেফট। এখন সেটাকে আমরা এফএস দিয়ে লিখতে পারি। স্প্রিং ফোর্সটা হচ্ছে এফএস অ্যান্ড তার ভ্যালু হচ্ছে, আমরা সেই ভ্যালুটা হুকস ল দিয়ে লিখতে পারি যে এই এফএস এর ভ্যালু হচ্ছে, এফএস এর ভ্যালু হচ্ছে কে টাইমস এক্স। কে টাইমস এক্স, এক্স এর ভ্যালু প্লাস বা মাইনাস যাই হোক, আমি কে এক্স এর অ্যাবসোলুট ভ্যালু নিলে বা পরম মান নিলে হচ্ছে আমি এফএস এর মানটা পাবো। আমি যদি এফএসকে একটা অ্যাজ এ ভেক্টর লিখি, সো এফএস ইজ ইকুয়াল টু আসলে লেখা যাবে যে মাইনাস কে এক্স, মানে আমি যদি ডিরেকশনটা নিয়েও কনসার্ন থাকি তাহলে আসলে এইভাবে লেখা উচিত। মানে এটা কিন্তু আসলে আমরা ভেক্টর হিসেবেই লিখতেছি, বাট যেহেতু এখানে ভেক্টরগুলো সব ওয়ান ডাইমেনশনাল, মানে সব এক্স অ্যাক্সিসেই, সো এর জন্য আসলে ভেক্টর সাইনটা আমাদের না ইউজ করলেও হয়। সো আসলে আমরা যদি ডিরেকশনটা সহ লিখি, তখন হচ্ছে আসলে এইভাবে লেখা উচিত এফ এস ইকুয়ালস মাইনাস কে এক্স, বিকজ এফ এস হচ্ছে এক্স এর ঠিক উল্টা দিকে। এখন আমরা আবার জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু নিউটন সেকেন্ড ল, হচ্ছে ম্যাস টাইমস অ্যাক্সেলারেশন বা ভর ইন্টু ত্বরণ। সো আমরা এখানে লিখতে পারি যে যেহেতু এই ফোর্সটা হচ্ছে অবজেক্টের উপর, আমরা যদি ধরি যে অবজেক্টের ম্যাস হচ্ছে এম, তাহলে এফ এস সমান হবে এম ইন্টু এ, মানে ওই অবজেক্টটার ওই ব্লকটার ম্যাস বা ভর ইন্টু তার ত্বরণ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স। অ্যান্ড এইখান থেকে আমরা পাই এ ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। সো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, স্প্রিংয়ের হরিজন্টাল স্প্রিংয়ের মোশন অ্যানালাইজ করেও দেখা যাচ্ছে যে এটা ডিসপ্লেসমেন্ট বা সরণের সমানুপাতিক এবং বিপরীত আসছে, বিপরীত দিকে আসছে। সো এখান থেকে আমি তাহলে বলতে পারি আচ্ছা এটা তো তাহলে সিচএম সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন ফলো করে। বাট কথা হচ্ছে ওর টাইম পিরিয়ডটা কিভাবে পাবো? এখন আমরা কিন্তু যে কোনো সিম্পল হারমোনিক মোশনের জন্যই সার্কুলার মোশনের সাথে কম্পেয়ার করে বের করে রাখছি যে এর ভ্যালু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে ফর এনি এসএচএম। আর স্প্রিংয়ের জন্য আমাদের আসছে এ ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স। এখন আমরা জানি যে যে কোনো সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। এটার রিজন হচ্ছে যে আমাদের ওই সার্কুলার মোশনের অবজেক্টটা যতক্ষণে একবার ঘুরে ততক্ষণে আমার স্প্রিংটাও একবার অসিলেশন কমপ্লিট করে। সো টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ওমেগা। সো আমি যদি বের করতে পারি, মানে আমি যদি একটা স্প্রিংয়ের জন্য ওরকম একটা সার্কেল বের করতে পারি বা ওরকম একটা সার্কেলের ওমেগা, সার্কুলার মোশনের ওমেগা বের করতে পারি, তাহলেই কিন্তু আমি আসলে তার টাইম পিরিয়ডটা পেয়ে যাব। তো যেহেতু স্প্রিংয়ের মোশনটা সিম্পল হারমোনিক মোশন আর এইটা হচ্ছে যে কোনো সিম্পল হারমোনিক মোশনের জন্য ট্রু, আমি এই দুইটাকে কম্পেয়ার করতে পারবো। অ্যান্ড কম্পেয়ার করে আমি তাহলে লিখতে পারি যে তাহলে ওমেগা স্কোয়ারটা আসলে স্প্রিংয়ের ক্ষেত্রে কে বাই এম এর সমান। স্প্রিংয়ের জন্য বা ফর স্প্রিং আমরা এখান থেকে তাহলে বুঝতে পারি যে ওমেগা স্কোয়ারের মান হচ্ছে আসলে কে বাই এম এর সমান। সো এই লাইনটা আমরা বক্স করে রাখবো, এটা আমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে অলওয়েজ, যে স্প্রিংয়ের জন্য ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কে ডিভাইডেড বাই এম। এখন এখান থেকে তাহলে ওমেগা কত আসে? ওমেগা হচ্ছে রুট ওভার কে ডিভাইডেড বাই এম। অ্যান্ড আমরা আবার জানি যে আহ, এইটা হচ্ছে তাহলে সেই মানে আমাদের স্প্রিং এর সাথে মিলায়ে যে ইমাজিনারি সার্কেলটা সার্কুলার মোশনটা কল্পনা করা যায় সেইটার ওমেগা। এখন সেইটা একবার ঘুরতে সময় লাগাবে টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তো আমাদের স্প্রিং মোশনটাও আসলে এই সময়ের মধ্যেই একটা ফুল অসিলেশন কমপ্লিট করবে। সো এখানে যদি আমি ভ্যালু বসাই, তাহলে দেখো আমি স্প্রিংয়ের টাইম পিরিয়ড বা পর্যায়কালের সূত্রটা পেয়ে গেলাম। সো সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। আর আরেকটা জিনিস আছে এই হিসাবটায়, সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডে কয়টা কমপ্লিট অসিলেশন দেয়? তো ফ্রিকোয়েন্সি হচ্ছে জাস্ট 1/টি, মানে টি এর ইনভার্স। সো এখানে যদি আমি এখন সেটা করি তাহলে আমি পাবো 1/2 পাই স্কোয়ার রুট অফ কে বাই এম। সো এইভাবে হচ্ছে আমরা স্প্রিং এর ফর্মুলাটা পেয়ে গেলাম ফর হরাইজন্টাল কেস। আচ্ছা, সবাই কি হরাইজন্টাল কেসটা বুঝতে পারছি?
আচ্ছা, হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ, বলো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। হুম, 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 হুম। না, মানে আমরা প্রথমে ধরো স্প্রিং এর এটা বের করছি, ঠিক আছে? স্প্রিং এর এটা বের করছি অ্যান্ড দেন স্প্রিং এর মোশনের মতো দেখতে আমি দেখলাম যে ওই সার্কুলার মোশনের শ্যাডোটাও হচ্ছে স্প্রিং এর মোশনের মতো দেখতে, সেইখান থেকে আমি ডিরাইভ করছি যে এ হচ্ছে আসে -ω²x। অ্যান্ড এখান থেকে আমি বুঝতে পারতেছি যে দুই ক্ষেত্রেই কিন্তু এ ইজ প্রপোর্শনাল টু -x, মানে তাদের মধ্যে কোনো ডিফারেন্স কিন্তু নাই। সো আমি অবশ্যই কম্পেয়ার করতে পারবো, মানে আমাকে একটা স্প্রিং দিলে আমি অবশ্যই তার তার সাথে মিলাই একটা সার্কুলার মোশন বের করে দেখাইতে পারবো। বুঝতে পারছি? আমাকে একটা স্প্রিং দিলা, সেটার কে জানি এম জানি, তো আমি জানি যে এইটার মতো দেখতে একটা সার্কুলার মোশন ফাইন্ড আউট করা পসিবল। সেটা বের করতে হলে, হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, ওমেগা ইউনিফর্ম অবভিয়াসলি। হুম, হুম। হ্যাঁ, ওর মোশন কিন্তু ইউনিফর্ম না। ওর কিন্তু অ্যাক্সেলারেশনও আছে। এবং ওর কিন্তু নিজের আসলে কোনো অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতে কিছু নাই। ও কিন্তু রোটেটিং না, বা ও কিন্তু ইউনিফর্ম মোশনে নাই। এই ওমেগাটা জাস্ট ওর মোশনটা যেই সার্কুলার মোশনের শ্যাডোর সাথে বা প্রজেকশনের সাথে ম্যাচ করে, সেই সার্কুলার মোশনের ওমেগা এটা। বুঝতে পারছি? হুম। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। মানে ওমেগাটা কিন্তু এখানে লিটারালি কোনো সার্কুলার মোশন নাই। বাট আমি ওই যে সিমুলেশনটাই যদি দেখাই একটু তোমাদের, যে কিন্তু এখানে কিন্তু আমরা আসলে যে কোনো স্প্রিং মোশনকেই একটা সুটেবল সার্কুলার মোশনের সাথে কম্পেয়ার করতে পারবো। অ্যান্ড কেন কম্পেয়ার করতেছি? বিকজ সার্কুলার মোশনের টাইম পিরিয়ড বের করা সহজ। সো আমি যদি সার্কুলার মোশনটা বের করতে পারি, তাহলে তার টাইম পিরিয়ড বের করতে পারলে স্প্রিং এরটাও বের হয়ে গেল। বুঝতে পারছি এখন? সো এইটা হচ্ছে আমাদের আইডিয়া। তো এখন আমরা তাহলে আবার এখানে আসি। সো আমরা আহ, এখান থেকে বুঝলাম হরাইজন্টাল স্প্রিং এর জন্য সব ঠিকঠাক। টি এর ফর্মুলা আসছে এবং আমি শিওর যে এটাও সিম্পল হারমোনিক মোশন, বিকজ আমরা ডিফাইনই করছি যে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে যেই মোশনগুলাই এ হচ্ছে প্রপোর্শনাল টু -x। আচ্ছা, এখন হোয়াট অ্যাবাউট ভার্টিক্যাল স্প্রিং? আমরা যদি ভার্টিক্যাল স্প্রিং এ করতাম, তখন আসলে ব্যাপারটা কিরকম ঘটতো? সেটাও কি সেম, নাকি সেখানে গ্র্যাভিটির কোনো একটা ইফেক্ট আছে, বা ফর্মুলা একটু চেঞ্জ হয়ে যায়? আমরা সেটা একটু দেখি এখন। তো এখন আমাদের টাস্ক হচ্ছে ভার্টিক্যাল স্প্রিং এর জন্য সেম কাজটা করা। মানে এখন থেকে যে কোনো সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড বের করার জন্য বা ইকুয়েশন বের করার জন্য কমন রুলটা হবে যে সেইটার ফোর্স অ্যানালাইজ করে এর একটা ইকুয়েশন আনো। যদি দেখো যে এ হচ্ছে প্রপোর্শনাল টু -x, তাহলে বলবা এটাও সিম্পল হারমোনিক মোশন। আর আমরা যেহেতু দেখাই আসছি যে যে কোনো সিম্পল হারমোনিক মোশনের জন্যই এ হচ্ছে -ω²x এর সমান, তাহলে এই দুইটাকে কম্পেয়ার করা যাবে অ্যান্ড সেখান থেকে আমরা ওমেগার একটা এক্সপ্রেশন আনতে পারবো অ্যান্ড টাইম পিরিয়ডের একটা এক্সপ্রেশন আনতে পারবো। এটা হচ্ছে আমাদের কমন ওয়ে সব সময়। আমরা সামনে সব সময় দেখবো যে এইভাবেই আমরা করতেছি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি ভার্টিক্যাল স্প্রিং এর জন্য। সো দেখি ভার্টিক্যাল স্প্রিং এর জন্য বিষয়টা কিরকম। ভার্টিক্যাল বা উলম্ব স্প্রিং, মানে আমরা একটা স্প্রিংকে উলম্বভাবে ঝোলাবো, তারপর হচ্ছে অসিলেট করাবো। সো আমি এটা একটু এখানে ড্র না করে আমি হচ্ছে একটু ইয়া থেকে নিয়ে আসি, মানে সিমুলেশন থেকে এখানে নিয়ে আসি তোমাদের গত ক্লাসে যেভাবে দেখাইছিলাম। সো ধরো শুরুতে শুরুতে হচ্ছে জাস্ট একটা নর্মাল স্প্রিং আছে। শুরুতে হচ্ছে জাস্ট একটা নর্মাল স্প্রিং আছে এরকম। আর এরপর আমরা হচ্ছে স্প্রিংটার বলা আছে যে স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। এরপর আমরা
এখানে একটা বস্তু ঝুলাবো, 100 গ্রামের একটা বস্তু ঝুলাই দিলাম। সো সে তখন নতুন একটা জায়গায় সেটেল হলো। সো আমি সেটাও একটু এখানে নিয়ে আসি। সো আমি নতুন একটা অবজেক্টকে এখানে আহ, একটা অবজেক্টকে ঝুলাই দিলাম। সো তখন এটা দেখতে হচ্ছে এরকম হয়ে গেছে। আচ্ছা, সো প্রথমে কি ঘটছে আমরা একটু চিন্তা করি। যে ধরো এটার ম্যাস 100 না, জাস্ট এম, ম্যাস হচ্ছে এম। তো এটা লম্বা হয়ে গেল কেন? কারণ এটাকে হচ্ছে নিচের দিকে কে টানতেছে? আর্থ টানতেছে এম জি ফোর্সে। আর এটা লম্বা হয়ে এক সময় স্টেবল হয়ে গেল কেন, বা এক জায়গায় এরকম থেমে গেল কেন? কারণ ওই সময় স্প্রিংটাও লম্বা হয়েছে, অ্যান্ড স্প্রিংয়ের ভিতরে একটা রিস্টোরিং ফোর্স কিন্তু প্রডিউস হয়েছে। এই স্প্রিংয়ের ভিতর উল্টা দিকে একটা রিস্টোরিং ফোর্স প্রডিউস হয়েছে, যেটা হচ্ছে আমরা ধরলাম যে ধরো স্প্রিংটা হচ্ছে এই তার ন্যাচারাল লেংথ থেকে অ্যামাউন্ট লম্বা হয়েছে। লেটস সে স্প্রিংটা হচ্ছে তার ন্যাচারাল অবস্থা থেকে অ্যামাউন্ট লম্বা হয়েছে। সো আমরা তাহলে বলতে পারি যে স্প্রিংয়ের ভিতর যে রিস্টোরিং ফোর্স, সেটা হচ্ছে কে টাইমস বিকজ হুকস ল, যতটুকু লম্বা হবে তার কে টাইমস হচ্ছে ফোর্স। সো এখানে আমরা ধরতে পারি যে স্প্রিংটার ভিতর হচ্ছে কে অ্যামাউন্টের ফোর্স প্রডিউস হয়েছে। আর অবজেক্টটা নিজের, হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে অবজেক্টটা ঝুলানোর পর স্প্রিংটা লম্বা হয়ে গেছে, অ্যান্ড স্প্রিংটা আমরা ধরলাম পরিমাণ লম্বা হয়েছে। তাহলে এই স্প্রিংয়ের ভিতর হচ্ছে কে অ্যামাউন্টের ফোর্স প্রডিউসেস, হুকস ল, এফ ইকুয়ালস কে এক্স। সো এটা দিয়ে লিখছি। আর এখানে এই অবজেক্টটাকে আর্থ টানতেছে হচ্ছে নিচের দিকে, এই অবজেক্টটাকে আর্থ টানতেছে হচ্ছে নিচের দিকে, আর সেই ফোর্সটা হচ্ছে এমজি। অ্যান্ড অবজেক্টটা এই জায়গায়, এই জায়গায় কেন স্টেবল হয়েছে? এখানে স্টেবল হয়েছে মানে এইটাই হচ্ছে ওর নতুন ইকুইলিব্রিয়াম। সো এই জায়গায় কেন স্টেবল হয়েছে? বিকজ এখানে আসার পর স্প্রিংয়ের উল্টা দিকের ফোর্স আর নিচের দিকের ওয়েট এই দুইটা সমান সমান হয়ে গেছে। দ্যাটস ওয়াই ও এইখানে এসে স্টপ করছে, মানে ও ফার্দার আর লম্বা হয় নাই। ওকে, বিকজ ব্যালেন্সড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই অবস্থা থেকে মানে এই যে যেখানে ও অলরেডি আছে, এই অবস্থা থেকে ওকে আরেকটু টেনে ছেড়ে দিব। তাহলে দেখবো যে ও অসিলেট করে। আমরা সিমুলেশনটা একটু দেখে আসি আবার, যে ওকে যদি এখান থেকে আমরা আরেকটু টেনে ছেড়ে দেই এই এই অবস্থা থেকে, তাহলে হচ্ছে ও এরকম অসিলেট করতে থাকবে। রাইট, হচ্ছে তখন এরকম অসিলেট করতে থাকবে। সো আমরা ওকে যদি এই অবস্থায় ধরো টেনে ছেড়ে দেই, আমরা সেটাও একটু এখানে দেখাই যে কতটুকু টেনে ছাড়তেছি। সো ধরো আহ, এইখানে এই পর্যন্ত টেনে ছাড়বো, এই পর্যন্ত টেনে আমরা ওকে ছাড়তেছি। তো এইটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে, এই আহ, যে যতটুক টেনে রাখছি এইটাকে আমরা বলতেছি হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। তো এখানে সেটাও যদি বসাই, এটা দেখতে হবে এরকম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম সরি, এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড পজিশন। আমরা এই যে এই পর্যন্ত টেনে ছাড়লাম, তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যামপ্লিটিউড পজিশন। এবং এই অ্যামপ্লিটিউডটা বা সব কিছুই কিন্তু আসলে আমরা ইকুইলিব্রিয়াম থেকে মাপবো। সো এই যে এই পর্যন্ত যে আনছি এই অ্যামাউন্টটাই হচ্ছে অ্যামপ্লিটিউড এ। অলরাইট, সো এখন খেয়াল করে দেখো যে আমরা বলতেছি যে এরপর যদি ওকে ছেড়ে দিই তাহলে ও হচ্ছে আপ ডাউন করবে। জিনিসটা স্বাভাবিক, কেন আপ ডাউন করবে? বিকজ ওর উপর স্টিল নিচের দিকে এমজি ফোর্স কাজ করতেছে, বাট স্প্রিংটা এখন আগের তুলনায়, মানে দেখো স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ কিন্তু এইখানে, আগে এতটুকু লম্বা ছিল জাস্ট, এখন কিন্তু ও আরও বেশি লম্বা। সো ওর ভিতর কিন্তু আরও বেশি রিস্টোরিং ফোর্স প্রডিউস হবে বা পুনরানয়ন বল প্রডিউস হবে। দ্যাটস ওয়াই ওকে, ওর কিন্তু নিট ফোর্সটা উপরের দিকে কাজ করবে, অ্যান্ড দ্যাটস ওয়াই ও কিন্তু আসলে অসিলেট করবে বা আপ ডাউন করবে, মানে উপরের দিকে মোশন পাবে। তো সেটাই আমরা এখানে সিমুলেশনেও দেখছি, যে ওকে যদি এখন এই অবস্থায় ছেড়ে দেওয়া হয়, ওকে যদি আমরা এখন এই অবস্থায় ছেড়ে দেই, ও হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করে। তো ধরো যে কোনো এক জায়গায় আমরা ওকে পজ করলাম, ওকে এই যে এখান থেকে ছেড়ে দেওয়ার পর আহ, ও যখন মোশনে উপরের দিকে যাচ্ছিল, যে কোনো একটা আরবিট্রারি জায়গায় ধরো আমরা ওকে পজ করলাম, এখানে ধরো ওকে পজ করলাম। সো আমি এই পজিশনটা নিয়ে ইন্টারেস্টেড, যে যে কোনো সময় আসলে ওর সাথে কি ঘটতেছে। সো এখানে আসি।
সো আমরা এখানে দেখতে চাই যে যে কোনো সময় আসলে ওর উপর কি কি ফোর্স অ্যাক্ট করতেছে। আচ্ছা, সো আমরা বলছি যে আমরা সবকিছু হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে মাপবো। আমাদের সব ডিসপ্লেসমেন্ট তারপর সব ভেক্টরগুলো আসলে ইকুইলিব্রিয়াম থেকে মাপবো বলছি। সো এখানে আমরা ধরলাম যে যেহেতু এইটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম লাইন, আমরা ধরলাম ও হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে রাইট নাও, ধরো ও হচ্ছে, আমরা ধরে নিলাম ইকুইলিব্রিয়াম থেকে রাইট নাও এক্স ডিস্টেন্স দূরে আছে। ইকুইলিব্রিয়াম থেকে ও হচ্ছে রাইট নাও ধরলাম এক্স ডিস্টেন্স দূরে আছে। আচ্ছা, এখন এই অবস্থায় ওর উপর কি কি ফোর্স অ্যাক্টিং আমরা একটু চিন্তা করি। তো ওর এই অবস্থায় ওর উপর নিচের দিকে কাজ করতেছে হচ্ছে সেই সেম ওল্ড এমজি, আগের ওয়েটটা, কিন্তু উপরের দিকে কিন্তু এখন আর কেই কাজ করতেছে না, বিকজ স্প্রিংটার ন্যাচারাল লেন্থ কিন্তু এইখানে ছিল, অ্যান্ড এইটুক ছিল, এইটুককে আমরা বলছিলাম হচ্ছে এটা হচ্ছে ই। তো স্প্রিংটা কিন্তু এখন টোটাল ই প্লাস এক্স অ্যামাউন্ট লম্বা। সো এই স্প্রিংয়ের ভিতর যে রিস্টোরিং ফোর্সটা উপরের দিকে প্রডিউস হবে সেটা কিন্তু আসলে হবে কে ইন্টু ই প্লাস এক্স। আগের মতো কেই হবে না, এটা হবে এখন কে ইন্টু ই প্লাস এক্স। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই স্প্রিংয়ের ভিতর উল্টা দিকে প্রডিউস হয়েছে কে ইন্টু ই প্লাস এক্স, আর নিচের দিকে প্রডিউস হয়েছে হচ্ছে এমজি। এখন আমরা বের করতে চাই যে, হ্যাঁ হ্যাঁ বলো। হুম হুম হুম। না না, আমরা ছেড়ে দিছি তো, সো ছেড়ে দেওয়ার পর কিন্তু আমরা আর ফোর্স অ্যাপ্লাই করতেছি না। হ্যাঁ। হুম। না না, থার্ড ফিগারটা হচ্ছে আমরা আহ, ও আচ্ছা বুঝতে পারছি, থার্ড ফিগারটা আমরা হচ্ছে ড্র করছি এভাবে যে আমরা ওইখানে টেনে ঠিক ছেড়ে দেওয়ার মুহূর্তে ছবিটা তুলছি। এখানে ট্রু আমরা তো একটা ফোর্স অ্যাপ্লাই করছি, বাট তারপর তো ছেড়ে দিছি, রাইট? এখানে সিমুলেশনে দেখাই আহ, এইখানে আমরা হচ্ছে এই জায়গায় এসে তারপর হচ্ছে ছেড়ে দিছি, মানে আমরা এরপর ওকে মুভ করতে দিছি, এই সময় আমি ওর ছবিটা তুলছি। বোঝা গেছে? সো এই অবস্থায় কিন্তু জাস্ট নিচে এমজি কাজ করতেছে, এর জন্যই কিন্তু ও উপরে যাচ্ছে। বাট ওই যে আমি যখন হাত দিয়ে ধরেছিলাম তখন কিন্তু ও উপরে যেতে পারছিল না, কারণ তখন নিচে এমজি প্লাস এফ মানে আমার অ্যাপ্লাই করা ফোর্স এটা কাজ করতেছিল, আর সেইটা হচ্ছে স্প্রিং এর ফোর্সের সমান হচ্ছিল। বুঝতে পারছো এখন? হুম হুম। হ্যাঁ। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, সো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অবজেক্টের উপর, এই যে অবজেক্টটা এখানে, এই অবজেক্টের উপর নিচের দিকে কাজ করতেছে এমজি, আর উপরের দিকে কাজ করতেছে কে ইন্টু ই প্লাস এক্স। এখন খেয়াল করে দেখো, আমরা কিন্তু আমাদের সব কিছু মাপতেছি হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে, আমরা বলছি ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এদিকে। সো ইউজুয়ালি ফিজিক্স আমরা যেটা করি যে সব কিছু হচ্ছে আমরা ডিসপ্লেসমেন্ট যেদিকে, আমরা সেই একই দিকে হচ্ছে ভেলোসিটিকে চিন্তা করি, একই দিকে হচ্ছে অ্যাক্সেলারেশনকে চিন্তা করি। যদি দেখি যে না, সেটা চিন্তা করার পর ভ্যালু নেগেটিভ আসছে, তখন বোঝা যায় যে আচ্ছা তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে উল্টা দিকে ছিল ডিসপ্লেসমেন্টে, বা ভেলোসিটিটা যদি নেগেটিভ আসে বুঝবো যে তখন ওইটা ডিসপ্লেসমেন্টের উল্টা দিকে ছিল। সো এখানে আমরা ধরে নিচ্ছি যে এই যে ডিসপ্লেসমেন্ট যেদিকে সেই দিকটাই হচ্ছে আমার প্লাস, মানে এই দিকটা হচ্ছে আমার প্লাস। আমরা ধরে নিই যে আমাদের অ্যাক্সেলারেশনটা নিচের দিকেই ছিল। সো এটা ধরলাম কারণ আমরা আসলে বুঝতে চাই যে অ্যাক্সেলারেশনটা কি ডিসপ্লেসমেন্টের সাথে সেম দিকে নাকি উল্টা দিকে। সো এখন এই অবজেক্টের উপর আমরা ধরলাম যে এই অবজেক্টের অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে এবং সেটা হচ্ছে ধরলাম এ। এখন আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টের উপর নিচের দিকে কাজ করতেছে হচ্ছে এমজি। যেহেতু এই অবজেক্টের অ্যাক্সেলারেশন আমরা ধরে নিচ্ছি এ, তাহলে স্বাভাবিক আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী এই অবজেক্টের উপর নিচের দিকে ফোর্সটা বেশি। সো এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে নিচের দিকে ফোর্স হচ্ছে এমজি, আর এখানে তো উপরের দিকেও ফোর্স আছে, তাহলে সেটাকে সাবট্রাক্ট করা দরকার। এখানে উপরের দিকে ফোর্স হচ্ছে এটা, সো সেটাকে সাবট্রাক্ট করা দরকার নিট ফোর্স বের করার জন্য। আর নিট ফোর্স সমান নিউটন সেকেন্ড ল থেকে লেখা যায় এম এ।
এখানে কিন্তু আমরা কেই প্লাস এক্স থেকে এমজি বিয়োগ দিই নাই, কারণ আমরা ধরে নিচ্ছি যে অ্যাক্সেলারেশনটা নিচের দিকে। এখন আমি যদি ধরতাম অ্যাক্সেলারেশনটা উপরের দিকে, তাহলে কেই প্লাস এক্স থেকে আমরা এমজি বিয়োগ করতাম, সেম ওই ক্ষেত্রেও দেখবা সেম আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড সেটাই হবে, কে প্লাস এক্সটা বড় হওয়ার কারণেই যেটা হবে, দেখবো যে এর ভ্যালু নেগেটিভ আসছে, যেটা ইন্ডিকেট করবে যে এটা ডিসপ্লেসমেন্টের উল্টা দিকে। সো এখানে আমরা আমাদের ফোর্স হচ্ছে নিচের দিকে এমজি আর উপরের দিকে হচ্ছে কে ইন্টু ই প্লাস এক্স। মানে কে বড় কে ছোট সেইটা মনে না করে আমরা আসলে এইভাবে চিন্তা করি যে আমরা ধরে নিচ্ছি আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে প্লাস হচ্ছে নিচের দিকে, মাইনাস হচ্ছে উপরের দিকে। সো সেক্ষেত্রে আমাদের নিট ফোর্স হচ্ছে নিচের দিকে আছে এমজি, তো সেটা হচ্ছে প্লাস এমজি, আর উপরের দিকে হচ্ছে মাইনাস, দ্যাটস ওয়াই কে ই প্লাস এক্সটা হচ্ছে মাইনাস। এভাবে চিন্তা করি। আর অ্যাক্সেলারেশনটা আমাদের নিচের দিকে ধরা, ওই ডিসপ্লেসমেন্টের সাথে সেম দিকে ধরা, সো এটা হচ্ছে এম এ। এখন আমরা এখানে দেখছি যে এমজির ভ্যালু হচ্ছে কে এর সমান। সো এমজি মাইনাস কে ই, এখান থেকে এটাকে যদি ভাঙি তাহলে এইটা আসে, অ্যান্ড এমজি মাইনাস কে কিন্তু কাটা যায়, বিকজ তারা কিন্তু সমান সমান। সো তাদেরকে কিন্তু আমরা ক্যান্সেল করতে পারি। আর দেন এইখান থেকে দেখো আমরা কিন্তু আবারও সেম জিনিস পেয়ে গেলাম, এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, অ্যান্ড তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস কে ডিভাইডেড বাই এম এক্স। কেন মাইনাস আসলো? বিকজ এর ডিরেকশন তো আসলে এইদিকে না, এর ডিরেকশন আসলে বাস্তবে হচ্ছে এটা না, উল্টা দিকে। এর জন্যই মাইনাসটা আসছে, যে এটা এক্স এর উল্টা দিকে বোঝানোর জন্য। ঠিক আছে, সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে বাই এম এক্স। আর যেহেতু এইটাও হচ্ছে দেখতে পাচ্ছি যে সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন মেনে চলে, তাহলে এইটাও সিম্পল হারমোনিক মোশনের সেই ইকুয়েশনের সাথে কম্পারেবল, অ্যান্ড সেখান থেকে আমরা আবারও লিখতে পারবো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কে বাই এম। তাহলে ওমেগা হচ্ছে রুট ওভার কে বাই এম, ওমেগা হচ্ছে রুট ওভার কে বাই এম। তাহলে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার এম বাই কে, মানে 2 পাই বাই ওমেগা। অ্যান্ড আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম, দেখো আসলে ই এর কিন্তু কোনো ইফেক্টই নাই, বা আমরা এই যে কতটুকু টেনে ছেড়ে দিচ্ছি তার কোনো ইফেক্ট নেই, বা জি এরও কোনো ইফেক্ট নেই। এখন এখানে একটা ইকুয়েশন লেখা যায় যে আমরা এখান থেকে তো বের করছি যে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, যেটা কিন্তু আমাদের হরাইজন্টালেও আসছিল। সেখান থেকে কিন্তু আমরা আসলে বুঝি যে ওরিয়েন্টেশনটা আসলে ম্যাটার করে না। অ্যান্ড শুধু তাই না, আমরা ইভেন এটাও দেখাইতে পারি যে আমরা যদি এটাকে একটা ইনক্লাইন্ড প্লেন বা আনত তলেও রাখতাম, তখনও একই ইকুয়েশন আসতো। মানে এখানে আসলে ওরিয়েন্টেশনটা ম্যাটারই করে না, যে স্প্রিংটা কোন দিকে, ব্লকটাকে স্প্রিং আর ব্লকটা কিভাবে আছে, কত অ্যাঙ্গেলে আছে, এটা ম্যাটারই করে না। বাট এখানে একটা জিনিস করা যায়, যে যেহেতু এম জি ইজ ইকুয়াল টু হচ্ছে কে ফর ভার্টিক্যাল স্প্রিং, তাহলে এম বাই কে এইটা ইজ ইকুয়াল টু কিন্তু আসলে ই বাই জি। সো এই সূত্রটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম যে 2 পাই রুট ওভার ই বাই জি। এইখান থেকে এই সূত্রটা দেখে অনেকের কিন্তু একটা মিসকনসেপশন হতে পারে যে টি মনে হয় জি এর উপর ডিপেন্ড করে, যে জি বাড়লে টি মনে হয় কমে, বা জি কমলে টি মনে হয় বেড়ে যায়। বাট আসলে তা না, কারণ জি যদি চেঞ্জ হয় তখন ইও কিন্তু চেঞ্জ হবে। মানে কোনো একটা জায়গায় গ্র্যাভিটি বেশি, তাহলে কিন্তু ইও বেশি হবে। আলটিমেটলি ইটা এমনভাবেই বেড়ে যাবে যাতে এই এম জি সমান কেই হয়, দ্যাট ইজ এম বাই কে যাতে সবসময় একই থাকে। ওকে, সো জি এর সাথে টি এর কিন্তু আসলে সম্পর্ক নাই, টি কিন্তু জাস্ট এম আর কে এর উপরেই ডিপেন্ড করতেছে। হ্যাঁ, অনেকে ওটা স্মল এল দিয়ে লেখে। আচ্ছা, সো এখান থেকে আমরা তাহলে বুঝতে পারলাম ভার্টিক্যাল স্প্রিং এর জন্য সূত্র একই, ম্যাটার করে না যে আমাদের ওরিয়েন্টেশনটা কীরকম। আর হচ্ছে গ্র্যাভিটিও ম্যাটার করে না। সো আমরা যদি চাঁদে যাই, অথবা স্যাটেলাইটে যাই, অথবা পাহাড়ের উপরে উঠি, পাহাড় তারপর হচ্ছে মাটির নিচে যাই, এই স্প্রিং ব্লক সিস্টেমের টাইম পিরিয়ড বা পর্যায়কাল কিন্তু সেম থাকবে, চেঞ্জ হবে না। আচ্ছা, এখন আমরা, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, এটা অবভিয়াসলি আমি যদি ধরো স্প্রিংকে টেনে ছিঁড়েই ফেলি, তখন তো সিম্পল হারমোনিক মোশন হবে না। বুঝতে পারছি? বা পার্মানেন্টলি ডিফর্ম করে ফেললে আর সিম্পল হারমোনিক মোশন হবে না। আচ্ছা, তো এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস আজকে দেখাই, ফিজিক্সটা শেষ করি।
তো এইটা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন আসলে কত উইয়ার্ড প্লেসেও অকার করতে পারে আমরা সেটা দেখব, মানে কত উইয়ার্ড সিনারিওতেও আসলে সিম্পল হারমোনিক মোশন হয় সেটার একটা এক্সাম্পল দেখাবো আজকে। আচ্ছা, সো আমরা একটা কোশ্চেন আসলে সলভ করব, এটা বইয়েতে 2016-তে আসছিল। কোশ্চেনটা আসলে কমন, মানে এটা অত আনকমন কিছু না, বাট এটা সিম্পল হারমোনিক মোশন বোঝার জন্য খুব এক্সিলেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটাতে যাওয়ার আগে আমি একটু একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা দেখছি যে যে কোনো সিম্পল হারমোনিক মোশনকে আসলে এইভাবে লেখা যায় যে a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা তার একটা ক্যারেক্টারিস্টিক্স যে কোনো সিম্পল হারমোনিক মোশনের। এখন আমরা আবার জানি যে ভেলোসিটি বা ত্বরণ বা অ্যাক্সেলারেশন এটা হচ্ছে আসলে ডিডিটি অফ ভি, ডিডিটি অফ ভি। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর এখানে এক্স বা ওয়াই তুমি যে কোনো একটা লিখতে পারো, এটা ডাজন্ট ম্যাটার, এটা জাস্ট হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। অ্যান্ড এরপর আমরা কিন্তু আবার আরেকটা কাজ করতে পারি যে আমরা জানি এই যে ভি যেটা আছে বেগ, সেটা কিন্তু আসলে ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সিয়েশন, ডিডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। অ্যান্ড এখান থেকে খেয়াল করে দেখো যে আমরা এই যে কোনো একটা জিনিসকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করি, সেটা কিন্তু আসলে ডিফারেন্সিয়েশনে একটা সুন্দর নোটেশন দিয়ে লেখা যায় যে এটাকে হচ্ছে আমরা এরকম ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার এইভাবে লিখতে পারি, ডাবল ডেরিভেটিভ। আর মানে অ্যাক্সেলারেশন বা ত্বরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণের সেকেন্ড ডেরিভেটিভ। সো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এইটা ইজ ইকুয়াল টু আসে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। অ্যান্ড দেন আমরা যদি সবাইকে এক পাশে আনি তাহলে আমি পাবো ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান হচ্ছে 0। তো এইটা কিন্তু আসলে তার মানে যে কোনো সিম্পল হারমোনিক মোশনের জন্যই ট্রু। তো এর জন্য এটাকে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক মোশন বলা হয়। ডিফারেনশিয়াল কেন? বিকজ এখানে ডিফারেন্সিয়েশন ইনভলভড। সো এটাকে আমরা বলি হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। সো তুমি যখন উপরের ক্লাসে উঠবা, দ্যাট ইজ ইউনিভার্সিটিতে যখন উঠবা, তখন হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন তুমি আর সার্কেল ইউজ করে বের করবা না, বিকজ এটা তো আসলে একটা ইকুয়েশন। তো এইটাকে সলভ করে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারি। এই টেকনিকটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। তোমরা ইউনিভার্সিটিতে উঠলে দেখবা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার কোর্স করাবে তোমাকে। সো তখন তুমি আসলে এইখান থেকেই মানে তখন তুমি জানো যে স্প্রিং ব্লকের ক্ষেত্রে তুমি জানো যে এ ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স আসে। আর তুমি আবার জানো এ কে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার লেখা যায়। সো এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তুমি বের করবা, করে এটা সলভ করার টেকনিক আছে ক্যালকুলাস ইউজ করে, বিশেষ করে ইন্টিগ্রেশন ইউজ করে। সো এইখান থেকেই ডিরেক্ট বের করা যায় যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি বা এ কজ ওমেগা টি প্লাস ফাই বা ডেল্টা ইটসেট্রা। অ্যান্ড তখন শুধু ওমেগা ওমেগা আসে না, কারণ আমরা আসলে এখানে কে বাই এম দিয়ে করছি। দেখা যাবে যে তখন এখানে রুট ওভার কে বাই এম এরকম পাবা আর কি, কারণ ওমেগার ভ্যালু হচ্ছে রুট ওভার কে বাই এম। সো আমরা এখানে কিন্তু আসলে একটু উল্টা অ্যাপ্রোচে করছি জিনিসটা, মানে কলেজে যেহেতু আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা শিখাই না, সো এর জন্য আমরা হচ্ছে একটা সার্কুলার মোশনের সাথে মিল খুঁজে পেয়ে ওইখান থেকে আসছি। বাট এটার অ্যাকচুয়াল অ্যাপ্রোচটা হচ্ছে যে আমি আগে স্প্রিং মোশনের ইকুয়েশন দেখলাম, সেখান থেকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করলাম, সেখান থেকে হচ্ছে আমি এটা সলভ করে এই ইকুয়েশনটা আনতে পারবো। ঠিক আছে, সো এইটা তুমি উপরের ক্লাসে উঠলে দেখবা। তো এই জিনিসটা আমরা মনে রাখবো যে এইটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, অ্যান্ড এইখান থেকে সলভ করে বা সমাধান করে আমরা হচ্ছে এক্স এর ইকুয়েশন আনতে পারি, এবং দেখা যায় সেই এক্সটা আমরা যেভাবে পড়ছি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন বা এ কজ ওমেগা টি প্লাস ফাই ওরকমই আসে। ওকে, আচ্ছা, সো এইটা রিলেটেড একটা ছোট ম্যাথ করাই। তো ধরো বলা আছে যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এটা দেওয়া আছে যে 2 ডিডিটি স্কোয়ার অফ এক্স প্লাস 50x ইকুয়ালস হচ্ছে 0। বলা আছে যে এই ইকুয়েশনটা একটা সিম্পল হারমোনিক মোশনকে ডিনোট করে, এটা হচ্ছে একটা এসএইচএম।
এটা একটা সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন। বলছে যে এই সরল ছন্দিত স্পন্দনের টাইম পিরিয়ড কত। তো খুবই সহজ, আমরা এইটাকে যদি এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি এটাকে, তখন বুঝি যে এটার সামনে একটা এক্সেস 2 আছে। তো আমরা বোথ সাইডে হচ্ছে প্রথমে 2 দিয়ে ভাগ দিব, তাহলে পাবো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, আর প্লাস হচ্ছে 25x ইকুয়ালস হচ্ছে 0। আর এরপর এটার সাথে ফার্দার কম্পেয়ার করলে দেখা যায় যে এইখানে ওমেগা স্কোয়ার আছে আর এখানে আছে হচ্ছে 25। সো ওইখান থেকে আসলে বলা যায় যে এইটার ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25, আর ওমেগা স্কোয়ার 25 মানে ওমেগার ভ্যালু হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। আর যেহেতু ওমেগা পেয়ে গেলাম বা কৌণিক বেগটা পেয়ে গেলাম, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ওমেগা, দ্যাট ইজ 2 পাই বাই 5 সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের এই সিম্পল হারমোনিক মোশনের পর্যায়কাল। মানে একটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি এরকম হয়, তাহলে তার টাইম পিরিয়ড অবশ্যই এটা। সবাই কি এটা বুঝতে পারছো? এখানে যে মাফিন, তারপর হচ্ছে সাদাফ, তারপর আহনাফ, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। সো ওকে, সো এখন হচ্ছে আমরা, হ্যাঁ 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 আমরা থিওরির সাথে সাথে ম্যাথও দেখাবো। ওই যে যেই ওয়ার্কশিটটা দেওয়া হয়েছে, আমরা হচ্ছে আমি ওই ওয়ার্কশিটের অলমোস্ট 80% ম্যাথই করে দিব, ঠিক আছে? সো বাট থিওরি না করায় কোনো অবস্থাতেই ম্যাথে যাওয়া যাবে না, কারণ তখন দেখা যাবে যে শুধু কনফিউশন অ্যারাইজ করবে, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথে আসি। সো এটা হচ্ছে বুয়েটে 2016 আসছিল। সো ম্যাথটা হচ্ছে এরকম, আমি ম্যাথটার কোশ্চেনটা একটু এখানে নিয়ে আসি, একটু ওয়েট করো। আমাদের যেহেতু আজকে মোটামুটি স্প্রিং ব্লকের থিওরিগুলো শেষ, আমরা নেক্সট দিন মানে নেক্সট ক্লাসে হচ্ছে ওই ওয়ার্কশিটে দেখবা স্প্রিং ব্লকের যে সেগমেন্টটা আছে, অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, ওইখানে মোস্ট অফ দ্য ম্যাথ আমি করে দিব, ঠিক আছে? সো ওয়ার্কশিটটা একটু সাথে রাখবা। আমি এখানে হচ্ছে পরের কোশ্চেনটা দেখাই। একটু ওয়েট। আচ্ছা, আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে এরকম, দেখো। সো ধরো এই হচ্ছে আর্থ, অ্যান্ড এইখানে হচ্ছে ধরো আমরা আর্থে একটা টানেল ডিগ করলাম, ঠিক আছে? একটা গর্ত, এরকম একটা টানেল বানালাম ঠিক মাঝখান দিয়ে ডায়ামিটার বরাবর। সো কোশ্চেন হচ্ছে যে এইখান থেকে যদি একটা অবজেক্টকে আমি ছেড়ে দিই, তাহলে সেটা এই পাশে আসতে কত সময় লাগবে? সো খুবই পিকুলিয়ার যে এটা কীভাবে পিরিয়ডিক মোশন বা সিম্পল হারমোনিক মোশনের সাথে রিলেটেড, বাট যেহেতু আমাদের থিওরি এখন খুব ভালো মতো পড়া আছে, আমরা বুঝবো যে এটা আসলে সিম্পল হারমোনিক মোশন, অ্যান্ড এটা কীভাবে সলভ করতে হয় সেটাও আমরা পারবো। সো কীভাবে করবো দেখো, এখানে তোমরা কি গ্র্যাভিটি চ্যাপ্টারটা পড়ছো? আচ্ছা, সো এখানে গ্র্যাভিটিতে তোমাদের মনে আছে কিনা যে একটা ফর্মুলা আছে জি এর, সেটা হচ্ছে যে ধরো এই হচ্ছে আর্থ, লেটস সে এই হচ্ছে আর্থ। সো আর্থ থেকে যদি আমরা এইচ হাইট উপরে উঠি, তখন কিন্তু জি এর ভ্যালু কমে যায়। আমরা জানি জি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আছে। আর আমরা যদি এইচ ডেপথ ভিতরে যাই, ধরো আমরা যদি ইয়া করি, এইচ ডেপথ ভিতরে যাই, নিচে যাই, তখনও হচ্ছে জি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়। সেখানে জি এর ভ্যালু হয় জি ইন্টু 1 - h/r। তোমরা এই সূত্রগুলা হয়তো জানো। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে সেন্টার থেকে আমরা যদি এইখানে এইচটা কিন্তু সারফেস থেকে ডেপথ, ধরো এরকম সারফেস থেকে ডেপথ। তো আমরা যদি সেন্টার থেকে ডিস্টেন্সটা চিন্তা করি, ধরো সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে লেটস সে আর, সেক্ষেত্রে জি এর আরেকটা ফর্মুলা আছে যে জি ইজ ইকুয়াল টু হচ্ছে ওইখানে মানে ওই জায়গায় জি এর ভ্যালু হচ্ছে 4/3 পাই আর
রো জি, এরকম একটা ফর্মুলা আছে, তোমরা গ্র্যাভিটিতে এটা পড়ে থাকার কথা, না পড়লেও সমস্যা নেই, আমি পরে দেখাই দিব। সো সেন্টার থেকে মানে আর্থের সেন্টার থেকে আর্থের ভিতরে কোনো একটা পয়েন্ট বা সারফেসের উপর কোনো একটা পয়েন্ট, সেখানে জি এর ভ্যালু হচ্ছে এরকম, জি ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর রো জি। সো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি যদি এই অবজেক্টটাকে এখান থেকে ছেড়ে দিই, অ্যান্ড এই অবজেক্টটা যদি রাইট নাও এই জায়গায় থাকে, লেটসে ধরো অবজেক্টটা তো নিচের দিকে পড়তেছে, সো অবজেক্টটা যদি এইখানে থাকে, লেটসে সেন্টার থেকে সে হচ্ছে আর হাইট দূরে আছে, সেন্টার থেকে সে হচ্ছে আর ডিস্টেন্স আছে, এটাকে আমরা বললাম, ধরো আমরা টানেলটা একটু বড় করে আঁকি তাহলে আর একটু সুবিধা হবে। ওকে, সো সেন্টার থেকে সে হচ্ছে আমরা ধরে নিলাম আর ডিস্টেন্স দূরে আছে। সো এই অবস্থায় তার উপর যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা জি কাজ করতেছে, সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু এই যে এই ফর্মুলাটা, দ্যাট ইজ 4/3 পাই আর রো জি। এটাই কিন্তু মানে ওর উপর কাজ করে একমাত্র অ্যাক্সেলারেশন, মানে এটাই ওর অ্যাক্সেলারেশন, ও এই অ্যাক্সেলারেশনটা এখানে ফিল করতেছে, অ্যান্ড ও কিন্তু এই অ্যাক্সেলারেশনটা ফিল করতেছে নিচের দিকে মানে সেন্টারের দিকে। সো এখানে আসলে যেটা হয়, অবজেক্টটাকে আমি যখন এখান থেকে ছেড়ে দিব, এখানে জি এর ভ্যালু অনেক বেশি, এখান থেকেও আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকবে, বাট আমরা আবার জানি যত পৃথিবীর সেন্টারের দিকে যাওয়া যায় জি এর ভ্যালু তত কমে। সো আস্তে আস্তে কিন্তু এইখানে যখন আসবে, সেন্টারে যখন আসবে, জি এর ভ্যালু কমে যাবে, অ্যান্ড জি এর ভ্যালু কমে গেলে একটা সময় জি এর ভ্যালু হচ্ছে সেন্টারে এসে 0 হয়ে যাবে, বাট স্টিল অবজেক্টটা যেহেতু এতক্ষণ মোশনে নিচে ছিল, নিচের দিকে নামছিল, দ্যাটস ওয়াই ওর কিন্তু একটা ইনার্শিয়া আছে বা একটা জড়তা আছে, দ্যাটস ওয়াই ও কিন্তু ফার্দার কন্টিনিউ করবে এদিকে মুভ করা, অ্যান্ড ও যখন এবার এদিকে আসতে যাবে তখন কিন্তু ও এদিকে যাচ্ছে, বাট ওকে পৃথিবী টেনে ধরবে উল্টা দিকে, অ্যান্ড ও যত দূরে যাবে পৃথিবী কিন্তু তত ওকে জোরে টেনে ধরবে, কারণ সেন্টার থেকে যত দূরে যাব পৃথিবীর মধ্যেই তত হচ্ছে জি এর ভ্যালু বাড়বে, অ্যান্ড সেটা সবচেয়ে বেশি হয় এই সারফেসে। সো এইটা কিন্তু আসলে ওই স্প্রিংয়ের কেসটার মতো, স্প্রিংয়ে যেরকম আমরা দেখছি অসিলেট করে, এখানেও কিন্তু আসলে তাই হবে, যে এখান থেকে খুব স্পিডে নিচে নামতে থাকবে, দেন এখানে ওর স্পিড হবে সবচেয়ে বেশি বাট ফোর্স হবে 0, বাট দেন আবার ইনার্শিয়ার জন্য এদিকে আসতে থাকবে, এখানে এসে ও থেমে যাবে, আবার উল্টা দিকে যাবে, এইভাবে জাস্ট ও আপ ডাউন করতেই থাকবে করতেই থাকবে। অ্যান্ড এটা সিম্পল হারমোনিক মোশন, সেটা ম্যাথমেটিক্যালি বোঝার একটা ওয়ে হচ্ছে যে যে কোনো সময় ওর অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে জি, সেটাকে আমরা এ দিয়েও লিখতে পারতাম, এটাই ওর অ্যাক্সেলারেশন। অ্যান্ড দেখতে পাচ্ছি যে এই এটা আমি যদি একটু সিম্বল মানে সাইন দিয়ে লিখি, তাহলে সেটা আসলে হওয়া উচিত -4/3 পাই রো জি ইন্টু হচ্ছে আর। কেন মাইনাস? কারণ আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে এদিকে আর জি কিন্তু নিচের দিকে, সো এ আর আর এর তোমার ইয়া কিন্তু মানে ডিরেকশন কিন্তু অপোজিট। সো এইটাও কিন্তু আসলে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস আর, ওই কেসটা মানে সিম্পল হারমোনিক মোশন। ও আমার সেন্টারটা ইকুইলিব্রিয়াম, সো এই সেন্টার থেকে যখন যেখানে থাকে তার ঠিক অপোজিট দিকে ও ও যখন ধরো এই পাশে আসছে তখন আর এদিকে, বাট জি হচ্ছে এদিকে। সো সবসময় কিন্তু অ্যাক্সেলারেশনটা ডিসপ্লেসমেন্টের উল্টা দিকে কাজ করে, অ্যান্ড এখানেও অ্যাক্সেলারেশনটা কিন্তু ডিসপ্লেসমেন্টের সাথে বা পজিশনের সাথে প্রপোর্শনাল, ও যত দূরে থাকে তত অ্যাক্সেলারেশনটা সেন্টারের দিকে বেশি। সো এটাকে কিন্তু এটাও তাহলে একটা সিম্পল হারমোনিক মোশন, এখান থেকে আমি তাহলে বলতে পারি যে এটাও সিম্পল হারমোনিক মোশন। অ্যান্ড এটাকে কিন্তু আমি তাহলে আমার যে স্ট্যান্ডার্ড সিম্পল হারমোনিক মোশনের যে ফর্মুলা সেটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে বুঝতে পারি এইটাই হচ্ছে আসলে ওমেগা স্কোয়ার। সো এখান থেকে আমি বলতে পারি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই রো জি, অ্যান্ড দেন ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ 4/3 পাই রো জি। আর তাহলে টাইম পিরিয়ড বা সময়কাল কত? টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, দ্যাট ইজ 2 পাই রুট ওভার 4/3 পাই রো জি। অ্যান্ড রোটা কীভাবে পাবো? ডেন্সিটি বা রো সেটা হচ্ছে বা ঘনত্ব সেটা হচ্ছে আর্থের ম্যাস ডিভাইডেড বাই ভলিউম। সো এখানে বসবে 2 পাই রুট ওভার 4/3 পাই, রো হচ্ছে এম বাই ভি, সো এম বাই ভি হচ্ছে আবার 4/3 পাই আর কিউব, ভি হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এইখানে হচ্ছে আমাদের জি। অ্যান্ড এই 4/3 পাই আর এই 4/3 পাই কিন্তু কাটাকাটি যায়,
সো এখান থেকে আসে 2 পাই রুট ওভার এম ক্যাপিটাল জি ডিভাইডেড বাই হচ্ছে আর কিউ। এইটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড হবে। জিএম ডিভাইডেড 2 পাই রুট ওভার জিএম ডিভাইডেড বাই হচ্ছে আর কিউ। অ্যান্ড আমরা এটা এখন ক্যালকুলেট করে দেখি যে কত আসে টাইম পিরিয়ডটা। সো এই ম্যাথটা করে আসলে বোঝা যাচ্ছে যে আমাদের এই শুরুতেই যে কোনো সিম্পল হারমোনিক মোশনের জন্য যে ইকুয়েশনটা ট্রু এইটা বের করে খুবই সুবিধা হয়েছে। এখন আমরা যেটা করতে পারি, যখনই আমরা দেখব যে কোনো একটা জায়গায় এ হচ্ছে প্রপোর্শনাল টু -x, তখনই আমরা সেটাকে এটার সাথে কম্পেয়ার করে আমরা তার ওমেগা স্কোয়ার বের করে ফেলতে পারবো। ওমেগা স্কোয়ার বের করা মানে ওমেগা বের করতে পারবো। ওমেগা বের করে ফেলা মানে আমরা একটা ইমাজিনারি সার্কুলার মোশন বের করতে পারছি, একটা ইমাজিনারি সার্কুলার মোশন বের করতে পারছি যার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। সো এইটা হচ্ছে আমাদের টেকনিক থাকবে সবসময়। আমরা এই ভ্যালুটা বের করে দেখি যে এটা কত আসে। সো আমরা একটু ক্যালকুলেটরে আসি। হ্যাঁ বলো। ও হ্যাঁ হ্যাঁ সরি, এটা আসলে ডিভাইডেড বাই হবে, মানে হচ্ছে ডিভাইড করতে হবে। আচ্ছা, সো এখানে আমরা এখন এই ক্যালকুলেটরে হচ্ছে এই ভ্যালুটা বসাই দেখি যে কিরকম আসে। সো 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে স্কোয়ার রুট অফ জিএম বাই আর কিউব। সো এই হচ্ছে জি, আর এম হচ্ছে 6 ইন্টু 10⁻24 আর্থের ম্যাস, ডিভাইডেড বাই রেডিয়াস হচ্ছে 6.4 ইন্টু 10⁶ আর্থের রেডিয়াস। সো এত সেকেন্ড আসলো। তো আমাদের অরিজিনাল কোশ্চেনটা কি ছিল? আমাদের অরিজিনাল কোশ্চেনটা ছিল একটা জিনিসকে এই পাশ থেকে ছেড়ে দিলে এই পাশে আসতে কত সময় লাগবে। তো সেটা কিন্তু আসলে টাইম পিরিয়ডের অর্ধেক, কারণ এটা হচ্ছে একটা অ্যামপ্লিটিউড পজিশন, এটা হচ্ছে আরেকটা অ্যামপ্লিটিউড পজিশন। একটা অ্যামপ্লিটিউড থেকে আরেকটা অ্যামপ্লিটিউডে যেতে কিন্তু পর্যায়কাল বা টাইম পিরিয়ডের অর্ধেক সময় লাগে। এইখান থেকে পরে আবার এখানে ফেরত আসতে আরও t/2 সময় লাগবে। সো মানে টাইম পিরিয়ড বলতে কিন্তু এইখান থেকে শুরু করে এই পাশে গিয়ে আবার এখানে আসার সময়টা বোঝায়। তো আমরা কিন্তু আসলে সেটা জানতে চাইনি, আমরা জানতে চাইছি যে জাস্ট এক মাথা থেকে আরেক মাথায় যেতে সময় লাগবে কত। মানে এটা কি এইভাবে কিন্তু আমরা পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় খুব দ্রুত চলে যেতে পারি। সো সেই সময়টা লাগবে হচ্ছে জাস্ট এটার অর্ধেক। সো এটাকে অর্ধেক করলে পাওয়া যায় 2541 সেকেন্ড, যেটাকে আসলে আমরা যদি ইয়াতে কনভার্ট করি, ঘন্টা বা মিনিটে কনভার্ট করি, 42 মিনিট 21 সেকেন্ড। তার মানে আমরা যদি পৃথিবীর মধ্য দিয়ে একটা টানেল খুঁড়ি, তাহলে বাংলাদেশের ঠিক অপোজিট সাইডে যে দেশটা আছে ওইখানে যেতে মাত্র 42 মিনিট 21 সেকেন্ড সময় লাগবে। সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? বাকিরা? হুম হুম। হ্যাঁ, আমার একটু ইন্টারনেটটা হঠাৎ করে প্রবলেম দেখা দিচ্ছে। এখন কি দেখা যাচ্ছে ঠিক মতো? হ্যালো? হুম হুম, বলো। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। জিএম বাই আর কিউবটা তো আসলে জিএম বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, রাইট? ওইভাবে করতে পারি। আচ্ছা, সো আচ্ছা আমার একটু ওই যে, হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাথ হচ্ছে 6 × 10⁻24 আর্থে ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে আমরা ডেনসিটিটা যে বসাইছি, আমি একটু ক্যালকুলেটরটা সরাই। এখানে এই যে ডেনসিটিটা যে বসাইছে এটা কিন্তু আর্থের ডেনসিটি, বুঝছি? আচ্ছা, সো আচ্ছা আমরা আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি। আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে, তো সো আসলে একটানা অনেকক্ষণ কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। আমরা ডিফারেন্সিয়েশনটা আজকে একটু স্কিপ করি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। আমি তোমাদের হচ্ছে নেক্সট আবার ফ্রাইডেতে পড়াবো। ওকে, সামনাসামনি। ঠিক আছে, আর আমি রেকর্ডিংটা একটু পরে আপলোড দিয়ে দিচ্ছি। আহ, কারো কিছু বলার আছে আর কোনো কোশ্চেন? হুম। ও হ্যাঁ হ্যাঁ, ফিজিক্সের কোশ্চেনটা, আচ্ছা আমরা ওইটা একটু কুইকলি দেখে ফেলি। দাঁড়াও, একটু রেকর্ডিংটা স্টপ করি।